একজন রিকোয়েস্ট করেছে না? আচ্ছা ঠিক আছে, একসেপ্ট করলাম রেকর্ড রিকোয়েস্ট। এখন যেটা হচ্ছে, আমরা শুরু করেছিলাম কি দিয়ে? শুরু করেছিলাম হচ্ছে জেনারেল মোল ব্যালেন্স দিয়ে। পেনটা বের করে নেই। জেনারেল মোল ব্যালেন্স দিয়ে শুরু করেছিলাম আমাদের স্টাডি, যেখানে আমরা কি করেছিলাম মেইনলি হচ্ছে ডিজাইন ইকুয়েশন ডিরাইভ করেছিলাম ব্যাচের জন্য, সিএসটিআর এর জন্য আর পিএফআর এর জন্য। তো ডিজাইন ইকুয়েশন গুলা ডিরাইভ করে আমরা কি বের করছিলাম? ব্যাচের জন্য মেইনলি হচ্ছে রিয়াকশন টাইম যেটা, সেটা বের করছিলাম, সেটাই ছিল ব্যাচের ডিজাইন ইকুয়েশন। সিএসটিআর আর পিএফআর এর জন্য হচ্ছে ভলিউম ছিল ডিজাইন ইকুয়েশন। তো মোল ব্যালেন্স থেকে শুরু করে আমরা ইন টার্মস অফ কনভার্সন এই পর্যন্ত আমরা শিখেছিলাম হচ্ছে চ্যাপ্টার 2 তে। প্রথমে জেনারেল মোল ব্যালেন্স, ইনপুট মাইনাস আউটপুট প্লাস জেনারেশন ইকুয়াল অ্যাকুমুলেশন, এখান থেকে শুরু করেছিলাম। তারপরে সেই ইকুয়েশন গুলাকে আমরা কি করেছিলাম ফ্র্যাকশনাল কনভার্সনে কনভার্ট করে আমরা এই পর্যন্ত ডিজাইন ইকুয়েশন স্টাডি করেছি। এরপরে আমরা পরবর্তীতে চ্যাপ্টার 3 তে যেগুলা করেছি সেটা হচ্ছে তোমার স্টকিওমেট্রি, তারপরে রিয়াকশন রেট কে কিভাবে কনভার্সনের পার্সপেক্টিভে লেখা যায়, এই জিনিসগুলা স্টাডি করেছিলাম। এখন এই চ্যাপ্টারের যেটা কাজ সেটা হচ্ছে সবকিছুকে কম্বাইন করা। কারণ হচ্ছে এই যে ইকুয়েশন গুলা দেখো, এগুলা যে ফ্র্যাকশনাল কনভার্সনে কনভার্ট করলেও এই যে এখানে রিয়েকশন রেট টার্মটা ঠিকই রয়ে যায়। এখন এই রিয়েকশন রেট যে টার্ম গুলা প্র্যাকটিক্যাল সিনারিওর ক্ষেত্রে, ধরো কোনো একটা রিয়েকশনের জন্য তুমি রিয়েক্টর ভলিউম বা তুমি রিয়েকশন টাইম মেজার করবে, সেক্ষেত্রে এই রিয়েকশন রেট যে ভ্যালুটা, সেটা আইদার তোমাকে এক্সপেরিমেন্টালি বা অন্য কোনো ডেটা থেকে তোমার বের করে নিতে হবে। সো এক্সিস্টিং সিস্টেমের মধ্যে যে রিয়েক্টরটা ডিজাইন করবে, সেখানে সার্টেন একটা ফ্র্যাকশন কনভার্সনের জন্য কতটুকু রিয়েক্টর ভলিউম বা কতটুকু টাইম ব্যাচের জন্য লাগবে, বা কতটুকু ভলিউম ফর সিএসটিআর অথবা পিএফআর এর জন্য ক্যালকুলেট করতে হবে, সেটা ডিরেক্টলি করা যায় না। কেন যায় না? বিকজ অফ দিস রেট অফ রিয়েকশন। কারণ এই রেট অফ রিয়েকশনটা আইদার তোমাকে এক্সপেরিমেন্টালি কোথাও থেকে নিয়ে আসতে হবে অথবা বের করতে হবে। তো আমরা এখানে যেটা করেছি এই পর্যন্ত, যেটা আমরা শিখে রেখেছি, আমরা পরবর্তীতে যেটা শিখেছিলাম সেটা কি ছিল? রিয়েকশনের যে রেট লটা, রিয়েকশনের রেট ল কোনটা ছিল? রিয়েকশন রেটটাকে আমরা কনসেন্ট্রেশনের পার্সপেক্টিভে প্রকাশ করছিলাম, তাই না? সেটা এই যে রিয়েকশনের এই যে রেট ল যেটা, এটা কনসেন্ট্রেশনের পার্সপেক্টিভে যেটা প্রকাশ করছিলাম, সেটাকে আমরা কি করব ফ্র্যাকশনাল কনভার্সনের পার্সপেক্টিভে ফাইনালি আমরা এক্সপ্রেস করেছিলাম লাস্ট ক্লাস পর্যন্ত, যে স্টকিওমেট্রিক কি বলে টেবিল বিল্ড আপ করে যে এই রেট লর মধ্যে যে কনসেন্ট্রেশন টার্ম গুলো থাকছে, সেগুলোকে আমরা কি ফ্র্যাকশনাল কনভার্সনে কনভার্ট করেছি লাস্ট পর্যন্ত। তাহলে বিল্ড আপ রিলেশনটা কোথায় হচ্ছে? এই যে রেট অফ রিয়েকশন যেটা আছে, এটা যদি ফ্র্যাকশনাল কনভার্সনের পার্সপেক্টিভে দেয়া না থাকে, তখন একে আমরা কনসেন্ট্রেশন এক্সপ্রেস করেছি। করার পরে এই কনসেন্ট্রেশন টার্ম গুলাকে এই যে ডেটা গুলো জানা থাকার পার্সপেক্টিভে আমরা কি করেছিলাম ফ্র্যাকশনাল কনভার্সনে কনভার্ট করেছিলাম। এখন যেটা বলছে, এটা আইসোথার্মাল যদি বলি, আইসোথার্মালের ক্ষেত্রে গ্যাস ফেজ রিয়েকশনের জন্য আমরা টেম্পারেচার সব সমান এইরকম একটা টার্ম আমরা ডিরাইভ করেছিলাম লাস্ট ক্লাসে, তোমাদের যদি মনে থাকে। তো সেখানে সবগুলোকে যখন কম্পাইল করে করে তখন এই ইকুয়েশন গুলা থেকে দেখা যাচ্ছে যে টোটালি রিয়াকশন রেটের যে টার্মটা, সেটাকে রিমুভ করে দিয়ে কনভার্সনের পার্সপেক্টিভে এক্সপ্রেস করে আমরা ডিজাইন ইকুয়েশন গুলা ডিরাইভ করতে পারি। তো এই চ্যাপ্টারের মেইন কাজ হচ্ছে এটা। এটা হচ্ছে, আমি সামারিটা আগে দিয়ে নিলাম, এখন একটার পর একটা দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, এইখানে ব্যাচের জন্য তোমার রিয়েকশন টাইম আমরা বের করব। আমি যেটা বললাম শুরু করতে হয়, এটা একটা রিয়েকশন দেয়া আছে, দেখতেই পাচ্ছ সেকেন্ড অর্ডার রিয়েকশন। যদি এলিমেন্টারি রিয়েকশন এটা হয়, তার মানে 2A মানে হচ্ছে এটা তোমার সেকেন্ড অর্ডার রিয়েকশন। ঠিক আছে, তো এখন মোল ব্যালেন্স আমরা স্টার্ট করব কনস্ট্যান্ট ভলিউম চিন্তা করে। ব্যাচের জন্য যেটা ছিল জেনারেশন ইকুয়াল টু অ্যাকুমুলেশন, যেটা এটা আমাদের ডিজাইন ইকুয়েশন ছিল। তো এখন এখান থেকে সিম্পলিফিকেশন আস্তে আস্তে করছে, যে এখান থেকে মোল কে ডিভাইডেড বাই ভলিউম করে তোমার কনসেন্ট্রেশনে কনভার্ট করে এটা পাওয়া গেল। এখন আমরা কি বলেছিলাম, এই রিয়েকশনের রেট যেটা, সেটাকে সরাতে হবে। সেটার জন্য কি, এই ইকুয়েশনের জন্য রেট ল লিখলে কিভাবে লিখবে? যেহেতু সেকেন্ড অর্ডার রিয়েকশন বলছি, এটা হচ্ছে রেট ল। ঠিক আছে,
এখন স্টকিওমেট্রিক টেবিল আমরা যেভাবে বিল্ড আপ করেছিলাম ফ্র্যাকশনাল কনভার্সনের জন্য, রিমেইনিং কনসেন্ট্রেশন অফ এ কি হবে, সি এ নট মাইনাস তোমার যেটা কনভার্টেড হয়ে যাচ্ছে এক্স সেটাকে বিয়োগ করে আমরা কি এভাবে পাচ্ছিলাম কি আমরা কনসেন্ট্রেশন, রিমেইনিং কনসেন্ট্রেশন। এখন এই সবগুলা আমরা ফার্স্ট রিয়েকশনটাকে কম্পাইল যদি করি, এই যে এখানে আমরা কি বিল্ড আপ করে রেখেছি, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু মাইনাস আর এ বাই সি এ নট। এখন এই আর এটাকে যদি আমরা রিপ্লেস করে দেই, এই যে আর এ ইকুয়াল হচ্ছে এটা, এবং এখানে সি এ যেটা আছে সি এটাকে যদি এই টার্মটা দিয়ে রিপ্লেস করি, অল ওভার ইকুয়েশনটা চলে আসে এইরকম। দেখো এখানে কিন্তু রেট অফ রিয়েকশন নাই। আমি যেটা বলছিলাম যে কোনো কারণে রেট অফ রিয়েকশন না থাকলে সেটাকে কনভার্ট করার জন্য আমরা এই যে মাঝখানে যেই জিনিসগুলা শেখা ওগুলা শিখেছি। তো এখন এটাকে ইন্টিগ্রেট যদি করে, খুব সিম্পল ভাবে ইন্টিগ্রেট করেই দেখা যাচ্ছে এখান থেকে আমরা টাইমের জন্য ইকুয়েশন পাবো। এই যে এখানে টাইম জিরো থেকে টি, আর জিরো থেকে ফ্র্যাকশনাল কনভার্সন এক্স ধরে নিয়ে এই যে আমরা এটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কি তোমার সেকেন্ড অর্ডার একটা রিয়েকশন ব্যাচে যদি কন্টিনিউ করি তাহলে কতটুকু টাইম লাগবে আমরা এটা বের করতে পারি। তো একইভাবে এখানে এটা করে দেখাই নাই, এটা তোমরা নিজেরা বাসায় করবে। যদি রিয়েকশনটা ফার্স্ট অর্ডার হতো তাহলে তার টাইম কতটুকু লাগতো সেটা হচ্ছে এই টার্মটা আসবে। তোমরা নিজেরা করলে এটা বের করতে পারবা, জাস্ট সেম প্রসিডিওর যদি ফলো করো। তো এটা হচ্ছে একটা সামারি টেবল। সামারি টেবলে বলে দিয়েছে এই যে এখানে সব দেয়াই আছে, তোমরা এটা বের করা তোমাদের জন্য কোনো ব্যাপারই হবে না। আমি যেটা বললাম ফার্স্ট অর্ডারের জন্য বের করার কথা, তো এটা মোল ব্যালেন্স, এটা তো সবার জন্য সেম। ফার্স্ট অর্ডারের জন্য এটা রেট ইকুয়েশন, রেট ল যেটা সেকেন্ড অর্ডারের জন্য এটা। তো এখানে সবকিছু বসিয়ে দিলে তোমরা এই দুইটা টার্ম পেতে পারবে। তো এটা সিম্পল যে যদি কোনো একটা রিয়েকশনের ফ্র্যাকশনাল কনভার্সন শুধু জানা থাকে, তার জন্য ব্যাচ রিয়েক্টরের কতটুকু টাইম লাগবে এটা বের করতে পারা যাবে। এখন টোটাল সাইকেল টাইম, ব্যাচের মধ্যে তোমার সাইকেল টাইম বলে একটা জিনিস থাকে। আমরা এই যে ইকুয়েশন যেটা ডেভেলপ করলাম সেটা শুধুমাত্র রিয়েকশন হতে কতটুকু সময় লাগছে সেটার টাইম, ঠিক আছে? এখন এটা বাদেও তোমার ব্যাচের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু আমরা একটা ব্যাচ হওয়ার পরে ক্লিন করে আরেকটা ব্যাচ স্টার্ট করতে হয়, তো সেখানে অ্যাড করতে হবে কি টাইম নেসেসারি টু ফিল দ্য রিয়েক্টর। তোমার যা যা রিয়েক্টর র ম্যাটেরিয়ালস থাকবে ওগুলা দিয়ে রিয়েক্টর ফিল করতে যতটুকু সময় লাগবে, প্লাস তোমার সেখানে যদি হিটিং, এটা কুলিংও হতে পারে, ঠিক আছে? হিটিং বা কুলিং এর যদি প্রয়োজন হয়, সার্টেন টেম্পারেচারে যদি রিচ করতে হয় র ম্যাটেরিয়াল গুলোকে, তাহলে ওই সময়টাকেও ধরতে হবে। আমাদের যে সিএসটিআর এ যে আমরা এক্সপেরিমেন্ট করি সেখানে আমরা প্রথমে হিট করে নেই না র ম্যাটেরিয়ালস গুলা, ওইরকম আর কি। তো এই টাইমটাকে ধরতে হবে। এবং একটা ব্যাচ শেষ হয়ে যাওয়ার পরে ক্লিন করতে যে টাইম লাগে এটাকে ডাউন টাইমও বলে। এই যে টাইম নেসেসারি টু ক্লিন দ্য রিয়েক্টর বিটুইন ব্যাচেস, এই টাইমটাকে ডাউন টাইমও বলে। এইটাকেও অ্যাড করতে হয়। অ্যাড করে নিয়ে একটা ব্যাচ রিয়েক্টরে টোটাল টাইম কতটুকু লাগে সেটা বের করতে হয়, ঠিক আছে? এই ভ্যালুগুলা সাধারণত এক একটা ব্যাচ 8 আওয়ার্স এর হয়ে থাকে, মানে সাইকেল। তো এটা রিয়েকশন টাইমের সাথে বাকিগুলা ভ্যারিও করতে পারে, এটা এমন কোনো কনভেনশন না যে এটাই হবে। তো এভাবে সাধারণত করা হয়। আচ্ছা, এখন ছোট একটা প্রবলেম দেখি যে কোনো একটা রিয়েক্টরের জন্য আমরা ইকুয়েশন ডেভেলপ করব কিভাবে। এখানে কি বলা আছে দেখো, ইট ইজ ডিজায়ার টু ডিজাইন এ সিএসটিআর, ডিজাইন করবে কি সিএসটিআর যেটা হচ্ছে 200 মিলিয়ন পাউন্ড অফ ইথিলিন গ্লাইকল পার ইয়ার। ইথিলিন গ্লাইকল প্রডিউস করবে পার ইয়ার বাই হাইড্রোলাইজিং ইথিলিন অক্সাইড, মানে ইথিলিন অক্সাইড হাইড্রোলাইজিং মানে হচ্ছে ওয়াটারের সাথে রিয়েকশন হবে। ইথিলিন অক্সাইড আর ওয়াটার রিয়েক্ট করে ইথিলিন গ্লাইকল প্রডিউস করবে। সেই জন্য তোমাকে একটা সিএসটিআর ডিজাইন করতে হবে। কিন্তু সিএসটিআর ডিজাইন করার আগে যেটা হচ্ছে তোমার রিয়েকশন, যেহেতু তোমার ডিজাইন ইকুয়েশনের মধ্যে কি আছে, রেট কনস্ট্যান্ট আছে, ফ্র্যাকশনাল কনভার্সন আছে, অনেক কিছু আছে, তাই না? তো এখন তোমার যে রেট কনস্ট্যান্টটা, সেই ভ্যালুটাকে তোমার আগে বের করে নিতে হবে। এটা তো তুমি জানো না, এটা আইদার তুমি লিটারেচারে পেতে পারো অথবা তোমাকে এটা বের করে নিতে হবে।
যেহেতু বের করে নিতে হবে সেই রেট কনস্ট্যান্টটা, বিফোর ডিজাইনিং দ্য সিএসটিআর তোমার কি করতে হবে, ব্যাচ রিয়েক্টর কনসিডার করে এই রেট কনস্ট্যান্টটাকে বের করে নিতে হবে এবং ধরতে হবে রিয়েকশনটা হচ্ছে আইসোথার্মাল। ঠিক আছে, দ্য রিয়েকশন উইল বি ক্যারিড আউট আইসোথার্মালি। আমি বলছি কেন, আইসোথার্মালি ধরে নিয়ে তোমার সিএসটিআর ডিজাইন করার আগে ব্যাচ রিয়েক্টর হিসেবে আমরা কেন একটা ক্যালকুলেট করব আইসোথার্মালি ধরে, কারণ হচ্ছে আমরা এই রেট কনস্ট্যান্টটা আমরা লিটারেচার থেকে জানি না, এটা আমাদেরকে বের করে নিতে হবে। এখন আইসোথার্মাল ধরলে যেটা হয়, কেন ধরে নিচ্ছে, যে আমি এটা আমরা আগে একটা ক্লাসে পড়েছিলাম, তোমার যদি মনে থাকে, রিয়েকশন রেট কনস্ট্যান্ট অ্যারেনিয়াস ইকুয়েশন দিয়ে প্রকাশ করে, যেখানে দেখা যাচ্ছে যে রিয়েকশনের যে রেট কনস্ট্যান্ট থাকে তার সাথে টেম্পারেচারের রিলেশনশিপ আছে। টেম্পারেচারের রেসিপ্রোকালের সাথে রিয়েকশন রেট কনস্ট্যান্ট এভাবে আমরা এক্সপ্রেস করেছিলাম যে টেম্পারেচার চেঞ্জ হতে থাকলে রেট কনস্ট্যান্ট চেঞ্জ হতে থাকে। এখন যদি আমি আইসোথার্মাল ধরে নেই তাহলে কি রেট কনস্ট্যান্টটা চেঞ্জ হবে না, যেহেতু আমাকে এটাকে বের করতে হবে এবং সিএসটিআর একটা সার্টেন টেম্পারেচারে রান করবে, সেই জন্য আমরা একটা টেম্পারেচার আইসোথার্মাল ধরে নিয়ে তারপরে ব্যাচ হিসেবে ধরে নিয়ে আমরা রেট কনস্ট্যান্টটা বের করবো। এটা হচ্ছে পারপাস। ঠিক আছে, তো এই যে এখানে সব লেখাই আছে, the specific rate will need to be determined only at the reaction temperature of the CSTR, যে টেম্পারেচারে সিএসটিআর রান করবে সেটা, সেজন্য আমরা আইসোথার্মাল ধরে নিয়েছি। এখন হাই টেম্পারেচারে কেন এটা, একটা সার্টেন টেম্পারেচার আমরা ধরে নিব, ধরবো কিভাবে সেটাও একটা রুল আছে। হাই টেম্পারেচারে যেটা হবে, সিগনিফিকেন্ট বাই প্রোডাক্ট ফর্ম করবে, যে রিয়েকশনটা আমরা চাচ্ছি, রিয়েকশনটা হচ্ছে ইথিলিন অক্সাইড আর ওয়াটার রিয়েক্ট করে ইথিলিন গ্লাইকল প্রডিউস করবে। এখন বেশি হাই টেম্পারেচার হলে বাই প্রোডাক্ট কিছু তৈরি হবে, আর টেম্পারেচার যদি 40 ডিগ্রির নিচে হয় তাহলে প্রপারলি তোমার প্রোডাক্টই আমরা পাবো না। তো সেই জন্য এখানে তোমাকে ধরে বলে দিয়েছে যে 55 ডিগ্রি সেলসিয়াস ধরে নিয়ে তোমার রিয়েকশন রেট কনস্ট্যান্টটা বের করে নিতে হবে, বের করে নিয়ে ফার্দার ডিজাইন আমরা করতে পারবো, সিএসটিআর এর ডিজাইন আমরা ফার্দার করতে পারবো। আচ্ছা, তো এখন এখানে তোমাকে বলে আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে ওয়াটার ইজ প্রেজেন্ট ইন এক্সেস এবং ওয়াটারের কনসেন্ট্রেশন অনেক বেশি। হ্যাঁ, সো যেহেতু কম্পেয়ার টু দ্য আদার রিয়াক্টেন্ট, সেটা হচ্ছে ইথিলিন অক্সাইডের চেয়ে ওয়াটারের কনসেন্ট্রেশন অনেক বেশি, এটাকে কনস্ট্যান্ট ধরে নিতে বলেছে। তাহলে জিনিসটা আরো সহজ হয়ে গেল, কনস্ট্যান্ট যেহেতু একটা রিয়েক্টেন্ট। কোনো কোশ্চেন আছে? না ম্যাম। হ্যাঁ, কনস্ট্যান্ট যেহেতু ধরে নিতে বলেছে তাহলে রিয়েকশনটাকে আমরা ফার্স্ট অর্ডার ধরে নিতে পারি। ফার্স্ট অর্ডার ধরে নিতে পারি, এটা এই পর্যন্ত থাকলো। এখানে আদার কন্ডিশন গুলো বলা আছে, এটার জন্য দেখা যায় না। ইয়ে করে দেওয়া যায় না? হ্যাঁ, আচ্ছা, এখন কনস্ট্যান্ট যেহেতু ধরে নিতে পারি, এখানে আদার কন্ডিশন গুলো বলা আছে। তোমার ইথিলিন অক্সাইডের অ্যামাউন্ট বলা আছে 500 ml ইথিলিন অক্সাইড 2 মোলার সলিউশন, যেটা অ্যাড হচ্ছে 500 ml ওয়াটারের সাথে, এবং ওয়াটারের মধ্যে কিছুটা সালফিউরিক অ্যাসিড আছে ক্যাটালিস্ট হিসেবে। ঠিক আছে, এখন দ্য টেম্পারেচার ইজ মেনটেন, আমরা বলেছি অলরেডি আমরা 55 ডিগ্রি সেলসিয়াসে মেনটেন করব, এটা হচ্ছে অল ওভার কন্ডিশন কনসিডারিং দ্য আদার সার্কামস্টেন্সেস। হ্যাঁ, এখন তোমার এখানে টাস্কটা কি, তোমার কনসেন্ট্রেশন অফ ইথিলিন গ্লাইকলও দেয়া আছে। আচ্ছা, এটাও দেয়া আছে, এই ডেটা টেবল দেয়া আছে। তোমাকে যেটা ডিরাইভ করতে বলেছে, একটা ইকুয়েশন ডিরাইভ করতে বলেছে, যেটা কনসেন্ট্রেশন অফ ইথিলিন গ্লাইকল অ্যাজ এ ফাংশন অফ টাইম। ঠিক আছে, অ্যাজ এ ফাংশন অফ টাইমে ইথিলিন গ্লাইকলের যে কনসেন্ট্রেশন সেটাকে ডিরাইভ করতে বলেছে। তারপরে হচ্ছে এটাকে রিঅ্যারেঞ্জ করার একটা ব্যাপার থাকছে, এটা আমরা পরে দেখছি, এবং ফাইনালি স্পেসিফিক রিঅ্যাকশন রেট যেটা সেটা বের করতে বলেছে 55 ডিগ্রি সেলসিয়াসে। আচ্ছা, এখন প্রথমে আমাদের যেই টাস্কটা, একটা কনসেন্ট্রেশন বের করতে হবে ফাংশন অফ টাইমে। তা আমরা তো কি শিখেছি, যে একটু আগে আমরা যেই স্টাডিটা করলাম সেখানের থেকে আমরা কাজ শুরু করব। এটা হচ্ছে ইথিলিন অক্সাইড প্লাস ওয়াটার সালফিউরিক অ্যাসিড ক্যাটালিস্ট, আর এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। তো এদেরকে সিম্পলিফাই করে নিয়েছে এ প্লাস বি থেকে সি, এটা একটা ব্যাচ রিয়েক্টর। এখন আমরা শুরু করেছি আগের মতো, যেভাবে আমরা মোল ব্যালেন্স থেকে শুরু করি একইভাবে শুরু করেছে।
করার পরে এখানে এই যে ভলিউম যেটা আছে এটাকে ডিফারেন্সিয়ালের ভিতরে নিয়ে নিচ্ছে, যেহেতু কনস্ট্যান্ট এটাকে চাইলেই তো আমরা ডিফারেন্সিয়ালের ভিতরে নিয়ে নিতে পারি। নিয়ে যেটা করছে অল ওভার যে টার্মটা সেটাকে কনসেন্ট্রেশনের পার্সপেক্টিভে প্রকাশ করছে, কারণ কনসেন্ট্রেশন ইকুয়াল টু এন এ ডিভাইডেড বাই ভিবি নট। হ্যাঁ, তো করার পরে এখন যেটা হচ্ছে এরপরে যেটা আসছে, যদি স্টেপ তোমার মনে থাকে, পরের স্টেপ হচ্ছে কি, রেট ল। আমরা ওদেরকে বলেছি যে ওয়াটার যেহেতু এক্সেস থাকছে, ওয়াটারকে আমরা কনস্ট্যান্ট ধরে নিব। তাহলে রেট লতে আমরা কে সি এ আমাদেরকে বের করতে হবে হচ্ছে এই কে যেটা সেটা। আচ্ছা, ওইটা বের করার আগে আমাদেরকে ডিজাইন ইকুয়েশন ডিরাইভ করতে হবে টাইমের পার্সপেক্টিভে, একটার পর একটা যাই। তো এখন আমরা কনসেন্ট্রেশনের পার্সপেক্টিভে রিঅ্যাকশন রেটটাকে আমরা যেটা শিখলাম সেটা এক্সপ্রেস করলাম। করার পরে এখন হচ্ছে আমাদেরকে এই কনসেন্ট্রেশনটাকে ফ্র্যাকশনাল কনভার্সনে কনভার্ট করতে হবে। ঠিক আছে, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, স্টকিওমেট্রিক টেবিল বিল্ড আপ করতে হবে। স্টকিওমেট্রিক টেবিল আমরা কিভাবে বিল্ড আপ করেছিলাম, যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেটা থাকে এন এ নট, এটা ঠিক আছে। তারপরে এখানে চেঞ্জ যেটা হচ্ছে ফ্র্যাকশনাল কনভার্সন এক্স যদি হয় ইথিলিন অক্সাইডের, মাইনাস স্টকিওমেট্রিক কোএফিসিয়েন্ট এখানে 1 যেহেতু, মাইনাস এন এ নট এক্স, তাহলে চেঞ্জ যেটা হচ্ছে এটা হচ্ছে রিমেইনিং অ্যামাউন্ট। এখন এখানে যেহেতু আমরা কনস্ট্যান্ট ভলিউম ধরে নিচ্ছি কারণ এটা লিকুইড ফেজ, হ্যাঁ, এবং কোনো ভলিউম চেঞ্জ হচ্ছে না, তাহলে এই মোলটাকে আমরা ইজিলি কনসেন্ট্রেশনে কনভার্ট করতে পারি। এটা গেল ইথিলিন অক্সাইডের জন্য এই এ। এখন বির তে চলে আসি। বির জন্য আমরা কি শিখেছিলাম, থেটা একটা টার্ম আমরা ইন্ট্রোডিউস করেছিলাম, তোমাদের যদি মনে থাকে। থেটা কি ছিল, থেটা বি ইকুয়াল টু ছিল এন বি নট ডিভাইডেড বাই এন এ নট, তাই না? তার মানে এন বি নট, যে বি যে টার্মটা এটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এন বি নট ইকুয়াল টু হচ্ছে থেটা বি ইন্টু এন এ নট। এটা আমরা শিখেছি। এখানে চেঞ্জ কি হচ্ছে, এখানে স্টকিওমেট্রিক কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তার মানে মাইনাস এন এ নট এক্স। তো এই জন্য আমরা রিমেইনিং অ্যামাউন্ট আমরা কোনটা লিখবো, এটা ইনিশিয়াল অ্যামাউন্ট যেহেতু এন বি ইকুয়াল টু, এটা হচ্ছে ইনিশিয়াল অ্যামাউন্ট এন বি নট মাইনাস এন এ নট এক্স। এটাকে আমরা কনসেন্ট্রেশনের পার্সপেক্টিভে এভাবে লিখতে পারি। এখন আমরা এই যে এখানে একটা সিম্পলিফিকেশন করেছে, সিম্পলিফিকেশনটা কি, আমরা বলেছি কি যে বি যে কম্পোনেন্টটা আছে সেটা হচ্ছে এক্সেস, ওয়াটার যেটা সেটা হচ্ছে এক্সেস। এক্সেস মানে তার কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ হবে না। তা আমরা এখানে যেটা বলছি এই টার্মটা তো চেঞ্জের জন্য, চেঞ্জ যেহেতু হবে না আমরা কি করেছি যে এখানে আমরা ধরে নিয়েছি যে এই সি বি টার্ম যেটা এটা সমান সমান সি বি নট সবসময়ই থাকবে। ঠিক আছে, এটা আমরা এরপরে ডিরাইভ করে দেখাবো কেন সি বি ইকুয়াল টু সি বি নট, মানে লজিক্যালিও কেন রাখা যাবে। ঠিক আছে, এটা আমরা দেখাবো। আর এটা হচ্ছে প্রোডাক্ট, যেটা সি প্রোডাক্ট ইনিশিয়ালি থাকে না, সো জিরো। আর এখানে যে স্টকিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেহেতু 1, তার মানে এটা হচ্ছে প্লাস এন এ নট এক্স। তো এখান থেকে রিমেইনিং বলতে এটাই তৈরি হচ্ছে, প্লাস কনসেন্ট্রেশন অফ সি, সি ইকুয়াল টু হচ্ছে সি এ নট এক্স। এখন এটাকে সি এ নট এক্স কে হচ্ছে এই যে ইকুয়েশন যেটা এখান থেকে তো এইভাবে লেখা যায়, দেখো সিম্পলিফাই করে এই যে সি এ নট এক্স কে সি এ মাইনাস সি এ নট মাইনাস সি এ এভাবে লিখেছে এই ইকুয়েশনটা থেকে। ঠিক আছে, এই সি সিটাকে। আচ্ছা, তো এইভাবে এই রিয়েকশনটার জন্য স্টকিওমেট্রিক টেবিল বিল্ড আপ করা হলো। বিল্ড আপ করে কি হলো, আমরা সবগুলাকে ফ্র্যাকশনাল কনভার্সনে প্রকাশ করার জন্য টেবিল পেয়ে গেলাম। এখন আমি যেটা বলেছিলাম ওই যে সি বি ইকুয়াল টু সি বি নট যে আমরা বলছি এটা কেন লজিক্যাল সেটা আমি দেখাবো বলেছিলাম। এটা ছিল হচ্ছে সি বি ইকুয়াল টু সি এ নট থিটা বি মাইনাস এক্স, এটা হওয়ার কথা। হ্যাঁ, এখন আমাদের ইনিশিয়াল কন্ডিশনে যেটা বলা ছিল, তোমার ওয়াটারের কনসেন্ট্রেশন বলা ছিল 55 মোল পার লিটার, আর সেই জায়গায় তোমার ইথিলিন অক্সাইডের কনসেন্ট্রেশন বলা ছিল 2 মোলার, মানে 2 মোল পার লিটার। এই যে এখানে তোমাদের যদি মনে না থাকে, এই যে দেখো 2 মোল পার লিটার, আর এখানে ইথিলিন সরি এটা ওয়াটারের জন্য বলা ছিল 55.5 বা 55, একই জিনিস, তেমন পার্থক্য নাই। আচ্ছা, যাই হোক, তাহলে এবং দুইটা হচ্ছে ইকুয়াল ভলিউম।
এখন যেটা বলছে ইকুয়াল ভলিউমের দুইটা জিনিস যদি মিক্স করো তাহলে ওয়াটারের যে কনসেন্ট্রেশনটা 2 মোলার ছিল সেটা 1 মোলার হয়ে যাবে না? 1 মোলার হয়ে যাবে কিন্তু, তাই না? ইকুয়াল ভলিউম যেহেতু। এবং আহ ওয়াটার 500 ml যদি 2 মোলার হয়, তার সাথে আরো 500 ml ইথিলিন অক্সাইড মেশাচ্ছ, তার মানে ভলিউম যখন ডাবল হয়ে গেল তখন ওয়াটারের কনসেন্ট্রেশন যেহেতু লিমিটিং, সেটা অর্ধেক হয়ে যায়। তোমরা যেটা স্টকিওমেট্রি থেকে কেমিস্ট্রিতে পড়েছো, এটা বুঝতে পেরেছো আমি কি বলছি? বুঝতে না পারলে আবার করতে পারো। আচ্ছা। তো দুইটা ভলিউম মিক্স করে 1 মোলার হয়ে যায়। হওয়ার পরে থেটা বি মানে আমরা কি জানি? বির ইনিশিয়াল মোলার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এর ইনিশিয়াল মোলার কনসেন্ট্রেশন। এখানে এ কোনটা ছিল? ইথিলিন অক্সাইড, আর বি হচ্ছে ওয়াটার। তো এটা করার পরে দেখা যাচ্ছে থেটা বি আসছে হচ্ছে 55। আর এখানে তুমি এই ইকুয়েশনটাতে তুমি এক্স যদি বসাও, ধরো সব কনভার্টেড হচ্ছে, তারপর ম্যাক্সিমাম ভ্যালু তুমি এক্স এর কি রাখতে পারবা? 1, তাই না? তো এখন এই থেটা বি 1, এর মধ্যে তো ডিফারেন্স অনেক। আমরা এরকম টার্মের ক্ষেত্রে কি করতে পারি, যে এই টার্মটা ছোট, এই এক্স টার্মটা, এটাকে আমরা অমিট করে দিই, তাই না? এটাকে জিরো ধরে নিই। তো সেই জিরোটাই যখন ধরে নিচ্ছে তখন হচ্ছে সি বি ইকুয়াল টু সি এ নট থেটা বি থেকে যাচ্ছে। এখন সি এ নট তোমার হচ্ছে কি কনসেন্ট্রেশন, এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন তাহলে কত থাকছে? 1 মোলার, কারণ হচ্ছে 2 ভলিউম যেহেতু মিক্স হচ্ছে। তাহলে 1 মোলার যদি হয়, আর এই থিটা বি তুমি 55 পেলে, এখন সিবি ইকুয়াল টু সিবি নট থেকে যাচ্ছে। তার মানে ইনিশিয়ালি যে কনসেন্ট্রেশন সেটাই রিমেনিং কনসেন্ট্রেশন। সো অ্যাজাম্পশনটা ঠিক আছে, যে আমরা ধরে নিচ্ছি ওয়াটার ইজ ইন এক্সেস, যে কারণে এই বি এর কনসেন্ট্রেশনটা চেঞ্জ হবে না। এখন সি যে কনসেন্ট্রেশনটা, তোমার মেইন এখানে কাজ কি, ইথিলিন গ্লাইকলের যে কনসেন্ট্রেশনটা থাকবে তার সাথে একটা টাইমের ইকুয়েশন ডিরাইভ করতে বলেছে। এখন সি এর কনসেন্ট্রেশনটা তাহলে কি হচ্ছে? এন সি বাই ডিভাইডেড বাই ভি নট। এন সি ইকুয়াল টু আমরা স্টকিওমেট্রিক টেবিলে দেখেছি এন এ নট এক্স। এখান থেকে রিঅ্যারেঞ্জ করে সি এর কনসেন্ট্রেশন হচ্ছে সি এ নট মাইনাস সি এ, যেটা আমরা এই যে টেবিলের মধ্যে অলরেডি দেখিয়েছি। তাহলে কনসেন্ট্রেশনের এই টার্ম গুলা বের করার পরে আমাদের যে ডিজাইন ইকুয়েশনটা আমরা বের করে রেখেছিলাম শুরুতে, রিঅ্যাকশন রেট, এটা রেট ল থেকে রিঅ্যাকশন রেট ইকুয়াল টু ডিসি বাই ডিটি। এখানে আমরা তাহলে কি করতে পারি, এই রেট কনস্ট্যান্ট কে থাকছে, এটাকে রিঅ্যারেঞ্জ করি। রিঅ্যারেঞ্জ করার পরে সি এটাকে এটা নিচে নিয়ে চলে আসলো, আর ডিটিটাকে এই পাশে নিয়ে এসে কনসেন্ট্রেশন ইনিশিয়াল সি এ নট থেকে সি এ, আর টাইম 0 থেকে টি, এটা ধরে নিয়ে ইন্টিগ্রেট করলে তোমার এই যে এটা একটা ডিজাইন ইকুয়েশন আমরা পাই। তো এটা কিন্তু ইথিলিন অক্সাইডের জন্য কনসেন্ট্রেশনের তোমার যে ফর্মুলা সেটা তোমাকে বের করতে বলেছে কি, ইথিলিন গ্লাইকলের, তার মানে এই সিসি। এটাও বের করা সহজ তোমার। এটার এই যে এখানে তুমি এই টার্মটা বের করছো, তো এখানে যদি এই টার্মটা বসায় দাও, এখানে এই সি এ ইকুয়াল টু সি এ নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি, এটা যদি এই ইকুয়েশনটা বসায় দাও তাহলে সিসি সমান কত, এটার জন্য টাইমের সাথে যে রিলেশন সেটাও বের করা সম্ভব। সেটা কি, এই যে এই ইকুয়েশন। ঠিক আছে, ইথিলিন গ্লাইকলের কনসেন্ট্রেশনের সাথে টাইমের যে রিলেশন সেটা এখান থেকে বের করে ফেলা সম্ভব। এখন বি কোশ্চেনে যেটা ছিল, এই যে এটা বের করলা, এটা তো কি দেখেই বোঝা যাচ্ছে এটা একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ, যেহেতু ই টার্ম ই টু দি পাওয়ার টার্ম আছে। এখন তোমাকে বলেছে rearrange the equation derived in A to obtain a linear plot as a function of concentration versus time. সহজ, তোমার আর কিছুই না, দুই পাশে লন যদি নেওয়া যায় তখনই হচ্ছে লন নিলে তোমার এইটাকে এই ইকুয়েশনটাকে তোমরা এই টার্মে চলে আসবে। ঠিক আছে, আসার পরে তোমার কি হবে, এটা লিনিয়ার প্লট হয়ে যাবে না? স্লোপ হবে কে, আর এটা হচ্ছে একটা লিনিয়ার প্লট হয়ে যাবে। পার্ট সি তে যেটা বলা ছিল তোমাকে এখন এইখান থেকে রেট কনস্ট্যান্ট বের করতে হবে। লিনিয়ার প্লটটা কেমন এখানেই তুমি দেখতে পাবা। ঠিক আছে, ইকুয়েশন তো ডিরাইভ করলাম, এই ডেটাগুলো দেয়া ছিল।
টাইমের সাথে এই যে ইথিলিন গ্লাইকলের যে কনসেন্ট্রেশন প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে, এই ডেটাটা ওই শুরুতে যে টেবিলটা দেখিয়েছিলাম, এই ডেটাগুলা সেই টেবিলে দেয়া ছিল। এখন তুমি একটা ইকুয়েশন যেটা ডিরাইভ করলা, সেই ডেটাগুলা যদি বের করো, CA0 - CC। CA0 তোমরা জানো, আমরা বলেছি কি 1 মোল/মিটার কিউব। সিসি তুমি বসিয়ে দিয়ে এইভাবে টার্ম ডেটাগুলা ডিরাইভ করলা, করে সেই ডেটা লন নেওয়ার পরে তাকে যদি প্লট করা হয়, যে লন CA0 - CC/CA0 এভাবে যদি করে, যে লিনিয়ার হয়ে যাবে বললো টাইমের সাথে নিলে, এখান থেকে তুমি স্লোপ থেকে বের করতে পারবা হচ্ছে রেট কনস্ট্যান্ট কত আসছে সেটা। তাহলে রেট কনস্ট্যান্টটা যদি বসায় দাও, এটা ফার্স্ট অর্ডার রিয়েকশন ছিল, রেট ইকুয়েশনটা হয়ে যাচ্ছে এই যে রেট কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই সিএ কনসেন্ট্রেশন। এটাই ছিল এই ম্যাথটার কোয়েশ্চেন, ফাইনাল কোয়েশ্চেন এটাই ছিল, যে রেট কনস্ট্যান্টের সাথে তোমার রিয়েকশন যে রেটটা সেটাকে বের করতে হবে। এইভাবে ফ্র্যাকশনাল ডিজাইন ইকুয়েশন গুলা থেকে এভাবে এই ডেটাগুলা বের করা যায়। তোমার এখানে মেইনলি তোমাকে সিএসটিআর ডিজাইন করতে বলেছে, আমরা কিন্তু জাস্ট রেট কনস্ট্যান্ট পর্যন্ত করেছি, রেট কনস্ট্যান্ট বের করে ফেলেছি, তার মানে এখন আমরা ফার্দার সিএসটিআর এর ডিজাইনে যেতে পারবো। ওইটা এখানে এই ম্যাথে আর দেখায় নাই। সিএসটিআর এ যদি যেতে চাও, ইন দ্যাট কেস তো সিএসটিআর এরও আহ কি বলবো, ডিজাইন ইকুয়েশন ইন টার্মস অফ ফ্র্যাকশনাল কনভার্সন বের করতে হবে, সেটাই হচ্ছে এখন দেখাবো। বলো এখানে আর কোনো কোশ্চেন আছে কিনা ফার্দার যাওয়ার আগে? না ম্যাডাম, কোয়েশ্চন নাই। হুম, আমরা একটু করলে এটা পারবো আর কি ম্যাডাম। খুব সহজ এটাই। এটা ক্লাসে করলে তোমরা দেখলেই বুঝে যেতে, যে যেই অর্ডারের রিয়েকশন দেওয়া হোক, এখানে মেমোরাইজিং এরও কিছু নাই। জাস্ট খালি কনসেপ্টটা ক্লিয়ার থাকলে যে কোনো অর্ডারের রিয়েকশনই দেওয়া হোক না কেন তোমরা এটা করতে পারবা। এটা যেহেতু অনলাইনে পড়াচ্ছি, হাতে করে দেখানো যাচ্ছে না, এই জন্য হয়তো শুরুতে বুঝতেও না পারো, এই ম্যাডাম আর আমরা কি। থেমে গেলে ওই ভিডিওটা আস্তে আস্তে করে দেখে দেখে পারি আর কি হ্যাঁ, ম্যাডাম। সেটাই, ওটার জন্য সমস্যা হওয়ার কথা না, এই আর কি। সিএসটিআর এর জন্য সাধারণত ডিজাইন ইকুয়েশন তো আমরা ভলিউম ক্যালকুলেট করি। এখন আমরা একটা টার্ম পড়েছিলাম, তোমাদের যদি মনে থাকে, ব্যাচের জন্য আমরা রিয়েকশন টাইম বলছিলাম সিএসটিআর, আর পিএফআর এর জন্য আমরা আইদার স্পেস টাইম অথবা রেসিডেন্স টাইম বলছিলাম, যেটা আমরা ল্যাব করার সময় বলেছিলাম। কারণ হচ্ছে রেসিডেন্স টাইম বা স্পেস টাইম আমরা এই জন্যই বলি যে যতটুকু ভলিউম রিয়েক্টর, ঠিক অতটুকু সময়ে হচ্ছে সে থাকতে পারে ওই রিয়েক্টরটাতে। তো এই জন্যই স্পেস টাইম, ওর ভলিউম যতটুকু ভলিউমেট্রিক ফ্লো রেটের সাথে কম্পেয়ার করে আমরা অতটুকু সময় সে থাকতে পারে, এই জন্য আমরা এটাকে স্পেস টাইম বলেছিলাম। এখানে সিএসটিআর এর জন্য যদি আমরা ডিজাইন ইকুয়েশন ডিরাইভ করি, এটা ছিল আমাদের সেই ডিজাইন ইকুয়েশন যেটা আমরা ফ্র্যাকশনাল কনভার্সনের পার্সপেক্টিভে পেয়েছিলাম। এখান থেকে স্পেস টাইম যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে এখানে কিছু রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। এটা তো কি ভলিউম, তাই না? তো এখানে FA0 যেটা আছে, FA0 আমরা এটা জানি যে ভলিউমেট্রিক ফ্লো রেট মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন যেটা, সেটা করলেই হচ্ছে আমরা পাচ্ছিলাম কি মোলার ফ্লো রেট যেটা সেটা। তো এখানে এই টার্মটাকে, এই যে এখানে যদি এটা দিয়ে রিপ্লেস করে দেয়, করে দেওয়ার পরে আমরা স্পেস টাইম কিভাবে বের করতে পারি, এই যে ভলিউম ইকুয়েশনটাকে ভলিউমেট্রিক ফ্লো রেট দিয়ে ভাগ করলে তখন হচ্ছে আমরা স্পেস টাইম পেতে পারি, তাই না? তো এখানে ভলিউমেট্রিক ফ্লো রেট দিয়ে যদি ভাগ করে, তখন এই যে V0 যেটা, এটা টার্মটা ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে এই যে বাকি রিমেইনিং টার্মটুকু থেকে যায়। এটা হচ্ছে স্পেস টাইমের ফর্মুলা। তো এখন এই যে আবার সেই একই জিনিস, রিয়েকশন রেট যেটা, যেটা আমাদেরকে আইদার এক্সপেরিমেন্টালি বা কোনো ডেটা থেকে নিতে হয়, সেটা আবার বের করতে হবে। তো ওই আবার একই জায়গায় ফিরে যাব আমরা, ফ্র্যাকশনাল কনভার্সন, রেট লস, এগুলাতে। এটা ফার্স্ট অর্ডার রিয়েকশন যদি হয়, ইরিভার্সিবল রিয়েকশন ফার্স্ট অর্ডার, তখন এটাকে আমরা যদি কনসিডার করি একই জিনিস, আবার সিএ ইকুয়াল টু ফ্র্যাকশনাল কনভার্সনের পার্সপেক্টিভে CA0 1 - X, এটা এখানে, এবং এই যে রিয়েকশন রেট যেটা আমরা স্পেস টাইমের জন্য বের করে রেখেছি, এখানে বসিয়ে দিলে এই যে স্পেস টাইম এটা আসতে পারে। এই যে এই জায়গাটাতে বসিয়ে দিয়েছি হচ্ছে এটা, এবং এই সি এর জায়গায় বসিয়ে দিয়েছি হচ্ছে CA0 1 - X।
তো এখানে দেখো, এখানে কনসেন্ট্রেশনের টার্ম টোটালি ডিলিট হয়ে গিয়েছে, মানে এটা যেহেতু ফার্স্ট অর্ডার রিয়াকশন, এটা হচ্ছে তোমার স্পেস টাইমের ফর্মুলা ফর সিএসটিআর। ঠিক আছে। আচ্ছা, এখন এইটাকে যদি রিঅ্যারেঞ্জ করে দেখা যাচ্ছে যে ফ্র্যাকশনাল কনভার্সনের পার্সপেক্টিভে এই ইকুয়েশনটা জাস্ট এখান থেকে রিঅ্যারেঞ্জ তোমরা যদি হাতে করো করলেই পাবা, করলে এটা বের হয়। তো এটা যেহেতু ইকুয়েশন দেখে বোঝা যাচ্ছে এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন, দেখা যাচ্ছে ফ্র্যাকশনাল কনভার্সন শুরুর দিকে লিনিয়ারলি বাড়তে থাকলেও শেষের দিকে হচ্ছে আস্তে আস্তে প্ল্যাটোর দিকে রিচ করে, যেটা হচ্ছে প্যারাবোলিক ইকুয়েশনের তোমার নর্মাল নর্ম আর কি, যে হ্যাঁ শুরুর দিকে একভাবে শুরু হলেও তারপরে হচ্ছে তোমার এটা প্ল্যাটোর দিকে চলে যায়। তো এতে করে দেখা যায় যে তুমি এটা এই ফর্মুলাটা যদি সরি এটা যদি 4 থেকে 8-এ কনভার্ট করো, নট নেসেসারিলি তোমার ফ্র্যাকশনাল কনভার্সন 50% থেকে 100% হয়ে যাবে। ঠিক আছে, এই গ্রাফ থেকে বলা যায়। তো এটা হওয়ার ইউজুয়াল কারণ যেটা হচ্ছে তোমার এটা, তুমি রিয়েক্টর ভলিউম যদি বাড়াতেও থাকো, আমি এটা আগেও বলেছিলাম যে রিয়েকশনের র ম্যাটেরিয়াল যদি সেখানে যতটুকু দেওয়া অতটুকু ফিক্সডই থাকে, শুরুর দিকে লিনিয়ারলি বাড়লেও শেষের দিকে তো আর বাড়ার মতো তোমার জিনিস নাই, যতই ভলিউম দাও না কেন। র ম্যাটেরিয়ালস আস্তে আস্তে যদি ইউজড আপ হয়ে যায় তখন তো তোমার এটা চাইলেও লিনিয়ারলি বাড়বে না। সেজন্য ন্যাচারালিও এটা হচ্ছে একসময় এই যে প্ল্যাটোর দিকে চলে যেতে থাকে। যাই হোক, তো এখান থেকে এই যে ফর্মুলা দুইটা, এইটা আর হচ্ছে এখান থেকে কম্বাইন করে এই যে আউটসাইডের কনসেন্ট্রেশনটা আমরা বের করতে পারি। আউটসাইডের কনসেন্ট্রেশন হচ্ছে যে সিএ, যেটা সিএ নট ডিভাইডেড বাই 1 প্লাস টাউ কে। ঠিক আছে, এই যে এখানে যদি বসায় দেয় আর কি, এক্স এর যে ফর্মুলাটা এখান থেকে বসায় দিলে এই যে আউটসাইড কনসেন্ট্রেশন এটা পেতে পারে। আচ্ছা, এখন একই জিনিস যদি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের জন্য করে, এটা আমরা ফার্স্ট অর্ডারের জন্য দেখলাম, একই জিনিস সেকেন্ড অর্ডার লিকুইড ফেজ রিঅ্যাকশনের জন্য করলে আর কোথায় চেঞ্জ হবে? তেমন কোথায় না, এই যে রিঅ্যাকশন রেট লটা চেঞ্জ হবে, কে সি স্কোয়ার, সি স্কোয়ার দেওয়ার পরে আদার্স সব জিনিস তো একই, দেওয়ার পরে এই সি এ ইকুয়াল টু সি এ নট 1 - এক্স বসাবে, বসানোর পরে এই ভলিউমটাকে ভলিউমেট্রিক ফ্লো রেট দিয়ে ভাগ করবে, করার পরে হচ্ছে এই স্পেস টাইমটা হচ্ছে এটা আসবে। তা আসার পরে এখান থেকে এখানে দেখো এই যে টার্মটা এখানে হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন আসে। এটা যেহেতু আমি ক্লাসে থাকলে ক্লাসে সলভ করতাম বোর্ডে, তো এটা আমি করে এখানে ছবিটা আপলোড করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, দেখলেই বুঝতে পারবা। অনেকে হয়তো নিজেও করতে পারবা, তেমন জটিল কিছু না। তো এখানে জাস্ট খালি এটাকে রিঅ্যারেঞ্জ করে নিয়েছে। ঠিক আছে, কোয়াড্রেটিক যে ইকুয়েশন গুলা থাকে না, এই যে এরকম ফর্মে ফর্মে থাকলে হচ্ছে সলিউশনটা আসে হচ্ছে এরকম। তো তখন সেম ইকুয়েশনটাকে একইভাবে যদি সলভ করে, করার পরে এখান থেকে হচ্ছে ফ্র্যাকশনাল কনভার্সনের যে সলিউশনটা আমরা পেতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে প্লাস মাইনাস দুইটা টার্মই থাকে কোয়াড্রেটিক ইকুয়েশনের যে সলিউশন থাকে। এটা তোমরা অবশ্যই দেখছো, ম্যাথে অবশ্যই জি ম্যাডাম, করাইছে। এটা দ্বিঘাত সমীকরণের জন্য হ্যাঁ, তো মনে হয়। এটা বাংলা তো ভাই মনে নেই যাই হোক, কোয়াড্রেটিক ইকুয়েশন যাই হোক। তা অনেকের হয়তো বুঝতে সমস্যা হবে, অনেকে বুঝতে পারবে না, তাই এই জন্য আমি এটা দিয়ে দিয়েছি যেহেতু আমি ক্লাসে প্রেজেন্ট নাই। হ্যাঁ, কোয়াড্রেটিক দ্বিঘাতই হবে হয়তো বাংলা, আমার মনে নাই এনিওয়ে। জি ম্যাডাম, আচ্ছা, ওই পড়ছিলাম আর কি। হ্যাঁ এটা না করার কোনো কারণ নাই, সমস্যা নাই। তো এখান থেকে তোমার এই এই যে ফর্মুলা প্লাস মাইনাস দুইটা আসে, তো দুইটার মধ্যে থেকে প্লাস যে সলিউশনটা থাকে সেটাকে অ্যাভয়েড করে। করার কারণ হচ্ছে যে যেখানে এটা ফ্র্যাকশনাল কনভার্সনের ব্যাপার, তোমাদের মাথায় সবসময় রাখতে হবে ফ্র্যাকশনাল কনভার্সন কখনো ওয়ানকে এক্সিট করতে পারবে না। তুমি যদি এখানে প্লাস সলিউশন যেটা সেটা রাখো, তাহলে তো দেয়ার ইজ এ চান্স যে এক্সটা ওয়ানের উপরে চলে যাবে। তো সেই জন্য প্লাস যে সলিউশনটা সেটা হচ্ছে অমিট করে নিয়ে এই যে মাইনাস যেটা সেটাকে ফ্র্যাকশনাল কনভার্সন হিসেবে এখানে আমরা এই জন্য রাখি। তো এই যে ফর্মুলা যেটা একটু দেখতে অদ্ভুত বের হয়েছে, কিন্তু এটাও কিন্তু ওই যে প্যারাবোলিক, দেখো একই নেচার ফলো করেই সে যাচ্ছে, প্যারাবোলিক। তো এখানেও ফ্র্যাকশনাল কনভার্সনটাকে আমরা কি করেছি যে এখানে যেটা এই যে এই টার্মটা, এটা সেকেন্ড অর্ডারের জন্য, হ্যাঁ সেকেন্ড অর্ডারের জন্য
প্যারাবোলিক একটা আমরা ফর্মুলা পাচ্ছি। ঠিক আছে, তো এখানে ডি এ, এই যে টাও কে সি এ নট কে ডি এ বলছে, ডি এর একটা, এটা একটা ডাইমেনশনলেস নাম্বার, ড্যাম কহলার নাম্বার, এটা দিয়ে রিপ্লেস করেছে। আমরা দেখবো ড্যাম কহলার নাম্বার কি জিনিস, এর পরের স্লাইডেই দেখবো। রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এ আমরা তো অনেক ধরনের ডাইমেনশনলেস নাম্বার ফ্লুইডের জন্য পড়েছি, রেনল নাম্বার, প্রেন্ডেল নাম্বার, অনেক কিছু ছিল। রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য ড্যাম কোহলার নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা হচ্ছে ড্যাম কোহলার নাম্বারটা মেইনলি হচ্ছে এটা যে রেট অফ রিয়াকশন আর হচ্ছে রেট অফ কনভেকশন, মানে যে রিয়েক্টেন্ট গুলো যেগুলো থাকবে, কনভেকটিভ যে ট্রান্সপোর্ট হবে এদের যে রেশিও, সেটাকে ড্যাম কোহলার নাম্বার বলে। রেট অফ রিয়েকশন অ্যাট দ্য এন্ট্রান্স আর এন্টারিং ফ্লো রেট অফ এ, এটা দিয়েও প্রকাশ করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ড্যাম কোহলার নাম্বার। তো ড্যাম কোহলার নাম্বারটা মেইনলি কি তোমার যে রিয়েকশন, আচ্ছা আমি এখান থেকে পড়লেই বুঝতে পারবা। ফার্স্ট অর্ডার রিয়েকশনের জন্য ড্যাম কোহলার নাম্বার হচ্ছে কি টাউ কে জেড। ঠিক আছে, এটাকে আমরা ড্যাম কোহলার নাম্বার বলছি, ডাইমেনশনলেস নাম্বার। কে ফার্স্ট অর্ডারের জন্য কে এর ফর্মুলা হচ্ছে কি পার সেকেন্ড, আর টাউ হচ্ছে সেকেন্ড, সো এটা ডাইমেনশনলেস নাম্বার হয়ে গেল। এখন এটা এটা মেইনলি আসলে কেন ইম্পর্টেন্ট রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য, এটা হচ্ছে ডিগ্রি অফ কনভার্সন কতটুকু হবে কন্টিনিউয়াস ফ্লো রিয়েক্টরের জন্য, সেটা হচ্ছে ড্যাম্পোলার নাম্বার দেখে আমরা বলতে পারি। এখানে কিছু রুল অফ থামস আছে ড্যাম্পোলার নাম্বারের জন্য, যেটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি। তো এখন এটা ড্যাম্পোলার নাম্বারটা কি এখানের জন্য, টাওকে এটা ফার্স্ট অর্ডারের জন্য বলছে, যেটা ডিগ্রি অফ কনভার্সনটাকে সাধারণত সে রিপ্রেজেন্ট করেন। এই নাম্বারটা আমরা দেখেই বলতে পারবো যে এখানে কি ধরনের কনভার্সন হচ্ছে। তাহলে এটা রেশিও অফ রিয়েকশন রেট আর হচ্ছে যে ট্রান্সপোর্ট, যেটা র ম্যাটেরিয়াল কনভেকশন রেট, যেটা ট্রান্সপোর্ট, এই দুইটা রেশিও হচ্ছে ড্যাম-কোহলার নাম্বার। এখন এই যে ফার্স্ট অর্ডারের জন্য ড্যাম-কোহলার নাম্বার, এই যে আমরা একটু আগে এই যে এটা দেখিয়েছিলাম না, যে রেট অফ রিয়েকশন এট দ্য এন্ট্রেন্স, এই যে রেট অফ রিয়েকশন এট দ্য এন্ট্রেন্স ডিভাইডেড বাই এন্টারিং ফ্লো রেট অফ এ, এফ এ নট। এই যে এখানে এটাই বলেছে। তো এইখানে আর এর ভ্যালু যদি এই যেখানে কে ওয়ান সি এ নট ফার্স্ট অর্ডার যেহেতু বসিয়ে দিলে, সি এ নট চলে গেল ভি বাই ভি নট টাও কে। হ্যাঁ, ভি বাই ভি নট তো টাও, তাই না? এই ভ্যালুটা যদি চলে আসে, এই দুটা ক্যান্সেল হয়ে যায়, আর এটা ভলিউম ডিভাইডেড বাই ভি নট হচ্ছে তোমার টাও। সেটা বসালে এই যে দেখো ড্যাম্পোলার নাম্বারটা হচ্ছে এই টাও কে, আমরা যে বলছি যে টাও কে কে আমরা ড্যাম্পোলার নাম্বার বলছি সেটা। এখন সেকেন্ড অর্ডারের জন্য এটা দেখো রিয়েকশনের অর্ডারের সাথে কিন্তু ড্যাম-কোহলার নাম্বারের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে কি তোমার সেকেন্ড অর্ডারের জন্য কে টু সি এ নট স্কোয়ার আর এ নট, যেটা তো এখানেও তোমার এই যে সি এ নট একটা থেকে যাচ্ছে, আর বাকিটা অ্যাজ ইট ইজ টাও কে আমরা পাচ্ছি, ভি বাই ভি নট থেকে টাও পাচ্ছি, কে টু থাকছে। সেকেন্ড অর্ডারের জন্য ড্যাম-কোহলার নাম্বার হচ্ছে এই এক্সপ্রেশনটা। ঠিক আছে, কারণ আমরা বলেছিলাম যে এটা থেকে আমরা বলতে পারি, এই নাম্বারের কিছু রুল অফ থামস আছে, যেটা থেকে বলা যায় আসলে ফ্র্যাকশনাল কনভার্সন কতটুকু হচ্ছে কন্টিনিউয়াস ফ্লো রিয়েক্টরে। ঠিক আছে, কন্টিনিউয়াস ইম্পর্টেন্ট জিনিসটা খেয়াল রাখবা। তো এখানে ড্যাম্পোলার নাম্বার যদি 0.1 অথবা তার চেয়ে কম হয়, তাহলে কনভেনশনালি ধরে নেওয়া হয় যে ওই রিয়েক্টরে 10%-এর কম কনভার্সন হচ্ছে। ঠিক আছে, সো এটা একটা কুইক চেক, যে এই নাম্বারটা চেক করে ওই রিয়েক্টরটা আসলে কতটুকু কনভার্সন দিচ্ছে, একটা মানে টেন্টেটিভ ভ্যালু এস্টিমেট করা যায়। আবার দেখা যাচ্ছে যে ড্যাম্পোলার নাম্বার যদি 10-এর উপরে হয়, তাহলে হচ্ছে কনভার্সন 90%-এর উপরে ধরে নেওয়া যায়। তাহলে এটা একটা রিয়েক্টরের পারফরমেন্সের জন্য, মানে কতটুকু কনভার্সন হচ্ছে এটা জানার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা এখানে বলেছে। তো ড্যাম্পোলার নাম্বার থেকে সিএসটিআর এর জন্য এই যে ফ্র্যাকশনাল কনভার্সনের যে ফর্মুলা ছিল, ওই যে টাউ কে এর পার্সপেক্টিভে ডিরাইভ করেছিল, এটাকে এইভাবে রিপ্লেস করা যেতে পারে। এটাই। তো আর কিছু না। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আচ্ছা যাই হোক, আনফরচুনেটলি তোমাদের